আমার ফোনে থাকা চাই ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা, থাকা চাই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স, ভালো ডিসপ্লে, যেটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে বিট করতে পারে। এ ধরনের কিছুই আমার থাকা চাই, বাট ফোনটার দাম হতে হবে কম। সেক্ষেত্রে তাকে বলা যেতে পারে ফ্ল্যাগশিপ কিলার। আর রাইট নাও আমি ধরে আছি সেরকম একটা ফ্ল্যাগশিপ কিলার, অনার জিটি প্রো। কিছুদিন আগে অনার জিটি এর রিভিউ আমাদের চ্যানেল আপনারা পেয়েছিলেন, এবং ওই ডিভাইসটাই কিন্তু অ্যারাউন্ড 40K প্লাস এরকম প্রাইস পয়েন্টের খুব দারুণ একটা ডিল ছিল, বিশেষ করে যারা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজে থাকেন কিংবা গেমিংয়ের জন্য একটা ডিভাইস খুঁজে থাকেন। বাট এবারে তার বড় ভাই চলে আসছে। বড় ভাই কিন্তু একদম 8 এলিট নিয়ে হাজির হয়ে গেছে, যেটা এবছরের ফ্ল্যাগশিপ চিপ আমরা বলতে পারি অ্যান্ড্রয়েড ফোনের জন্য। গত এক সপ্তাহ আগে এই ডিভাইস বাংলাদেশ মার্কেটে প্রবেশ করে, এবং আমাদের এক সপ্তাহের ব্যবহারের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই। তবে আপনারা যদি আরও ইন ডিটেইলে জানতে চান এক মাস পরের অভিজ্ঞতা কী হয়, সেটাও না হয় কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এক মাস পরে গিয়েও এটার আর একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও দিব অবশ্যই। অলরাইট, অনার জিটি প্রো হাতে নিলে না বেশ বাল্কি টাইপের একটা ফিল দেয়, একটু মোটাসোটা লাগতে পারে আপনাদের কাছে, খুব আহামরি যে থিকনেস এমন না, তবে ফোনটা একটু ভারী এবং ওয়েট ব্যালেন্সের দিক থেকে খুব একটা আহামরি করতে পারে নাই, কারণ এই সামনের দিকটা ওয়েট একটু বেশি লাগে ক্যামেরা মডিউলের কারণে মূলত। এই ক্যামেরা সেট আপ বা মডিউল আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে পার্সোনালি ডিজাইনটা খুব একটা পছন্দ হয়নি। এখানে লাল কালারের জিটি লেখা রয়েছে ক্যামেরার পাশে, যে জিনিসটা একটু বোল্ড লাগছে আর কি। আর বডি ফ্রেম কিন্তু অ্যালয় দিয়ে তৈরি, যেখানে আপনারা 3.5mm হেডফোন জ্যাক তো পাচ্ছেন না, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার সেন্সর, এই সমস্ত প্রয়োজনীয় সেন্সরসগুলো অবশ্যই পেয়ে যাবেন। অনার তাদের এই ডিভাইসটাতে কিন্তু IP68 এবং 69-এরও রেটিং দিচ্ছে, তার মানে আপনি চাইলে খুব সহজেই পানিতে চুবাতে পারেন, সমস্যা নেই তাতে করে। ডিসপ্লের উপর একটা প্রোটেকশন ওরা ব্যবহার করছে, যে গ্লাসটা আছে তার নাম হলো জায়ান্ট রেহিনো গ্লাস। এইটা কোন লেভেলের শক্ত আমি জানি না, এবং এই গ্লাসের সাথে আমি নিজেও আসলে আপনাদের মতোই পরিচিত হচ্ছি। ফোনটার ডিসপ্লেটা যখন আপনি অন করবেন বা ব্যবহার করবেন, তখন আপনার কাছে কর্নার এরিয়াগুলো, ডিসপ্লের কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড লাগতে পারে, যেমনটা আইফোনের ক্ষেত্রে আমরা দেখি, ওরকম একটা ভাইব ক্রিয়েট করে। টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল কাট আউট, আর এই ডিসপ্লেটার চিন বেজেল কিন্তু একদমই সিমেট্রিক্যাল এবং ন্যারোই বলা যায় সেটাকে। ডিসপ্লেটার সাইজ 6.78 ইঞ্চ, মোটামুটি বড় সাইজের ডিসপ্লে, এবং মানে এখনকার দিনের স্ট্যান্ডার্ড সাইজ বলা যেতে পারে অবশ্যই। এলটিপিও অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার তো সাপোর্ট করছে, সেই সাথে 144 হার্টজ হাই রিফ্রেশ দিতে পারে এই ডিসপ্লেটা। বাই দ্য ওয়ে, এত কিছু বলে ফেলছে, এই ফোনের দাম বলা হয় না, এই ফোন কোথায় পাওয়া যাবে তাও বলা হয় না, এটা কোনো কথা? অনার জিটি প্রো আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, তাদের শপে রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সবচেয়ে বেস্ট প্রাইসে, এবং দাম এই মুহূর্তে 73K এর আশেপাশে আছে, 12/256GB ভ্যারিয়েন্ট। বাই দ্য ওয়ে, এই প্রাইস পয়েন্ট আপনারা কিন্তু আরও বেশ কিছু ডিভাইস পেয়ে যান। কী কী পেয়ে যান সেটা নিয়ে আমরা ভিডিও শেষ পর্যায়ে আলোচনা করছি, তখন কি আপনি ডিসিশন মেক করেন যে আপনি আসলে ওইগুলো কিনবেন নাকি এটা কিনবেন। অলরাইট, কোথায় যেন ছিলাম আমরা? ডিসপ্লেতে। তো এই প্রাইস পয়েন্টে আপনি যে ম্যাক্সিমাম ফোনগুলো পাবেন সেগুলো 120 হার্জে অফার করে, ও 144 হার্জে। আইকিউর কিছু ডিভাইস আছে যেগুলো আবার 144 হার্জও অফার করে। HDR এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং 6000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। নাম্বারের দিক থেকে বিশাল বড়, 6000 নিটস ডেফিনেটলি কম না, বাট যেটা হয় এটা নির্দিষ্ট কোনো পিক্সেলে নির্দিষ্ট কোনো সময় শো করে, এটা আপনারা জানেন। তবে টু বি ভেরি অনেস্ট, এই ফোন ইনডোর আউটডোর, এই যে একদম হেভি লাইটের নিচে, আবার আউটডোরে আমরা যখন হার্শ লাইটের নিচেও চালাচ্ছি, সানলাইটের নিচে, তখনও কোনো সমস্যা হয়নি এটা চালাতে আর কি। ওয়াইড ভাইন L1 এর অবশ্যই সাপোর্ট থাকছে এই ডিসপ্লেটাতে। ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো, খুবই রেসপন্সিভ এই ডিসপ্লেটা। আপনি যখন গেমিং টেমিংও করবেন তখনও সেই ফিলটা পাবেন, সেই সাথে 144 হার্টজ, এটা আমাদের টেস্টিংয়ে একদম ঠিকঠাক রেজাল্টই দিয়েছে। আই মিন 144 হার্টজ পর্যন্তই এটা পুশ করতে পারছে। কিছু অ্যাপ 120-তে লক হয়, কিছু অ্যাপ আছে আবার 90-র ক্ষেত্রেও আমি দেখেছি এর উপরে উঠছে না। কালার একিউরেসি নিয়ে বলতে গেলে ডিসপ্লেটা বেশ ভালোই কালার একিউরেট, একদম একেবারে 100 একিউরেট তো না, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। এই ধরনের ফোনের ডিসপ্লেতে ভাইব্রেন্ট কালার আমার মনে হয় না সেটা কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, কারণ এতে করে তো আর আপনি ওই প্রফেশনাল কালার গ্রেডিংয়ের কাজ করছেন না, রাইট? তো এটা ফোনের ডিসপ্লে মিডিয়া কনজামশন যারা করবেন তাদেরও ভালো লাগবে, গেমিং টাইমেও এটার আউটপুট আপনাদের কাছে ভালো লাগবে। ডিসপ্লেটাতে কোনো ধরনের টিন্ট আমি পাইনি ব্যবহার করতে গিয়ে। এখনকার দিনের ম্যাক্সিমাম স্মার্টফোনে যেখানে আমরা দেখতে পাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকে এতখানি নিচে, ওরা কিন্তু সুন্দর একটা পজিশনে দিয়েছে, এবং এটার আনলক স্পিডও যথেষ্ট ফাস্ট, এবং পানি টেনে লাগলেও দেখলাম বেশ দ্রুতই কাজ করতে পারছে। ভালো ছিল এর হ্যাপটিক ফিডব্যাক। একটা ফ্ল্যাগশিপ কিলার কিংবা যদি বলি 73K, এটা মোটেই কম দাম না, অলমোস্ট ফ্ল্যাগশিপের কাছাকাছি, সেই জায়গায় ওর হ্যাপটিক ফিডব্যাক আসলে ওই লেভেলেই দিচ্ছে। কিলার হতে গেলে শুধু পারফরমেন্স না, সব জায়গায় ভালো হওয়া চাই, যেমনটা এর ক্যামেরাতেও ভালো হওয়া চাই, তাই তো? তো এই ফোনটার রিয়ারে 3টা শুটার আছে, যেখানে আমরা 50 মেগাপিক্সেল করে প্রত্যেকটা শুটার পেয়ে যাব। মেইন শুটার IMX906, যেটা 50 মেগাপিক্সেলের, পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে এখানে, মানে টেলিফটো জুম লেন্স এটা। আর একটা লেন্স রয়েছে 50 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে আপনাকে ছবি দেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 50 মেগাপিক্সেলের। এই ফোনে মোট 4টা শুটার, 4টাই 50 মেগাপিক্সেল। বোথ সাইডের ক্যামেরা আবার ভিডিও রেকর্ড করতে পারে 4K 60 FPS-এ। এই ফোনের ছবিগুলো কিন্তু বেশ
বেশ ব্রাইট এবং ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো পেয়েছি, সেই সাথে ডাইনামিক রেজ হ্যান্ডেলও কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে পারছে এই ডিভাইসটা। তবে কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে, সেই সাথে কালারটা একটু বুস্টেড। এখন এই বুস্টেড কালার অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে কন্ট্রাস্টের ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে আর একটু কম থাকলে বোধ হয় আরও বেশি ন্যাচারাল একটা ভাইব ক্রিয়েট করতে পারতো। তবে হাইলাইট ব্যালেন্স বা লো লাইটের দিকেও এর পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি, সেই সাথে নাইট মোডও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে এই ফোনটার। আপনি নাইট মোডে খুব একটা স্টাডি করে ধরে রাখতে হচ্ছে, খুব একটা টাইম লাগছে এমন না, কারণ এখানে ওয়াইএস রয়েছে মেইন শুটারে, এবং এই ফোনটা দিয়ে নাইট মোডে আপনারা বেশ আশানুরূপ ছবি পেয়ে যাবেন। তবে এখানে একটা প্রশ্ন থাকে, এই প্রাইস পয়েন্টেই অর্থাৎ ৭৩,০০০ টাকাতেই আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু ভিভো X200। যদিও বা ওই ফোন আমার কাছে নেই, তাহলে আমি সাইড বাই সাইড কম্পেয়ার করে আপনাদেরকে দেখাতে পারতাম ভিভো X200-এর ক্যামেরা এর চাইতে কিছুটা এগিয়ে থাকবে। ওর ব্যাপারটা কেমন, এই প্রাইস পয়েন্টের অন্য যে ডিভাইসগুলো রয়েছে আরও, যেমন আপনি S24ও পেয়ে যেতে পারেন। S24-এর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এইটা মোটামুটি হেড টু হেড একটা কম্পিটিশন দিয়ে ফেলবে, কিন্তু ভিভোর ফোনটার রেজাল্ট বোধহয় আর একটু এগিয়ে থাকবে। আচ্ছা, লো লাইটে ছিলাম, তো লো লাইটে এই ফোনটা আলো কিছুটা বাড়িয়ে দেয়, কন্ট্রাস্টের পরিমাণে কিছুটা বাড়ে, একটু কালারফুলও করে, তবে এই ছবিগুলোতে নয়েজ গ্রেনের দেখা আমি কম পেয়েছি এবং ছবিগুলো বেশ ডিটেইলেই আসে। নাইট মোডের ছবি আপনি খুব সহজেই কাজে লাগাতে পারবেন ম্যাক্সিমাম ক্লিকেই। এরপরে পোর্ট্রেট মোড, যেহেতু ডেডিকেটেড ডেপথ সেন্সর না, টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে আমরা 3x অপটিক্যাল জুম পেয়ে যাব, সো পোর্ট্রেটে একটা বেটার রেজাল্ট দেয়। বেশ কয়েকটা ফোকাল লেন্থ আপনি ছবি তুলতে পারবেন, যেমন 1x 2x এবং 3x আপনি তুলতে পারবেন। ম্যাক্সিমাম মানুষের কাছে 2x 3x ভালো লাগার কথা, এবং আমাদের কাছেও ভালো লেগেছে। 2x এবং 3x এর ছবিগুলোতে ওই যে ডিএসএলআর টাইপের একটা ভাইব ক্রিয়েট করে, বাট হ্যাঁ, এই ফোনটা একটু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কিছু কিছু ছবির ক্ষেত্রে আমার কাছে আসলেই ন্যাচারাল লাগছিল, এমনকি ডিএসএলআর টাইপ ক্রিয়েট করতে আমি দেখেছি। আবার কিছু জায়গায় ছবিগুলো বোঝা যাচ্ছিলো যে আসলে ফোন দিয়েই তোলা, ফোনের পোর্ট্রেট আর কি। আরেকটা ইম্প্রুভমেন্টের বোঝা জায়গা ছিল, এজ ডিরেকশনে মিসম্যাচ পাইনি, আর স্কিন টোনটাও খুব একটা শিফট করে না। সেই সাথে আমি সফটনেসও লক্ষ্য করিনি, এখানে মোটামুটি ডিটেলেই ছিল কিন্তু। তবে রাতের বেলায়ও কিন্তু এর পোর্ট্রেট যথেষ্ট ভালোবাসে। রাতের বেলারও বেশ কিছু আমরা পোর্ট্রেট তুলছিলাম, যেগুলো আপনারা দেখছেন। এখানেও নয়েজ গ্রেন তেমনটা নেই, একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়ায়, একটু কালারটা বাড়িয়ে দেয়, সেটা কিন্তু ভালোই লাগছে বরং। তবে মজার ব্যাপার কি জানেন, এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনি যখন পোর্ট্রেট তুলবেন না, সেখানেও আপনি 0.8x এবং 1x এ পোর্ট্রেট তুলতে পারবেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এই ব্যাপারটা কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরায় খুব একটা পাওয়া যায় না, বাট এই ডিভাইসটা আছে আর কি। পোর্ট্রেটের পাশাপাশি এর যে টেলিফটো জুম লেন্সটা 3x পর্যন্ত আপনি লসলেস জুমে ছবি তুলতে পারবেন। সেটার কালারে আমি কিছুটা তফাৎ পেয়েছি, মেইন ক্যামেরার মতোটা কালার না, কালারটা একটু ফ্যাকাশের দিকে আমার কাছে লাগছিল। তবে ডিটেল এখানেও ভালো পাচ্ছেন, যেহেতু 3x পর্যন্ত অপটিক্যাল রয়েছে। এছাড়াও আপনি চাইলে আরও বেশি জুম করেও ছবি তুলতে পারবেন। দেখা যায় 6x 10x পর্যন্ত ছবিগুলো ইউজেবল, মানে ওগুলো আপনার প্রসেসিং যতটুকু ডিটেল দেয় তাতে কাজে লাগানো যায়, এর উপরে গেলে ততটা ভালো রেজাল্ট পাবেন না আর কি। এরপরে ছিল আলট্রাওয়াইড শুটার। এইখানে এসে কন্ট্রাস্টের পরিমাণ বেশ কিছুটা বাড়িয়ে দিচ্ছে, কালারটা আরও বেশি বুস্টেড লাগে। মেইন ক্যামেরার সাথে এর কালারের তফাৎ অনেকটাই। সেই সাথে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মেইন ক্যামেরার মতো অতটা ওয়াইডার না। যদি এখানেও কম্পেয়ার করি আমরা ভিভোর ফোনটার সাথে, যদিও বা ফোন তো নাই, তাহলে আমি বলবো ভিভোর ফোনটাই বরং এখানে আলট্রাওয়াইড আরও বেশি এগিয়ে থাকবে। এটার আলট্রাওয়াইড দিয়ে নাইট মোডে ছবি নিলে সেগুলো কাজে লাগানো যাবে। ভালো ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, এটা কিন্তু যথেষ্ট ওয়াইড। এখানেও আপনি বাই ডিফল্ট দুইটা মোড পেয়ে যাবেন, যেমন 0.8x এবং 1x। যারা গ্রুপ সেলফি টেলফি তুলেন তাদের কাছে ভালো লাগবে। তো 1x এর ছবিগুলোতে মানে আপনার ফেসকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া হয়, দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটা ওই যে একটু হালকা স্কিন টোন গ্লো করার প্রবণতা এখানে আমরা পেয়েছি, বাট ডিটেলের পরিমাণ ভালো আছে। আর আউটডোরেও এটা কিন্তু ভালো রেজাল্ট দেয়। ইনডোরের দিকেও আমি ততটা সফটনেস লক্ষ্য করিনি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়েও আশা করছি সন্তুষ্ট থাকবেন এই ফোনের। বলছিলাম ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS তো 4K 60 FPS দিয়ে যখন রেকর্ড করছিলাম তখন স্টেবিলিটি ভালো পেয়েছি। আই মিন ওয়াইএস ইআইএস ঠিকভাবে কাজ করছে। ভিডিওকে যদি কিনা এখানে কম্পেয়ার করা হয় স্যামসাং গ্যালাক্সি S24, তাহলে হয়তো ওইটার ভিডিও আরেকটু বেটার আপনারা পেতে পারেন আর কি। বাট এইটার ভিডিও একটু কালারফুল, দেখতে সুন্দর লাগে, শার্পনেস ডিটেল ভালো আছে, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ওকে, বাট ওই এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু সময় নেয়। আর এটা হচ্ছে ইনডোর লাইটিং কন্ডিশনে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। আমার উপর একটা লাইট আছে, ওইটার আলোটা একটু বেশি ঝামেলা করছে এখানে, যেটা আমি দেখছি। এছাড়া কিন্তু ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ বলা যাচ্ছে না। সাউন্ডটাও রেকর্ড হচ্ছিলো এখানে। একটু স্ক্রিনটাকে প্রায়োরিটি দিয়ে একটু সাদা করে দেওয়ার প্রবণতা আছে আর কি। দ্যাটস ইট। তো এই ছিল অনার জিটি প্রোর ক্যামেরার সেটআপটা ডেফিনেটলি ভালো বলতে হচ্ছে। প্রত্যেকটা লেন্সই প্রত্যেকটাই কাজে লাগছে, সেই সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কাজে লাগছে। এখন আপনার যদি এমনটা মনে হয় যে আমি এই ধরনের একটা ফোন চাই যেটার পারফরমেন্সও ভালো হওয়া চাই, ক্যামেরা সেটআপও ডিসেন্ট জায়গায় থাকা চাই, তাহলে ও আপনাকে হতাশ করছে না। তবে ক্যামেরার জন্যই যদি ডেডিকেটেড ফোন দরকার হয় তখন কিন্তু ভিভো X200 এর চাইতে কিছুটা বেটার রেজাল্ট দিবে, সেটুকু আমি মনে করি, যেহেতু ওই ফোনটা আমি এর আগে ব্যবহার করেছি, সেই জায়গা থেকেই বললাম। অলরেডি ভেরি গুড। এই ফোনে স্পিকার দুইটা আছে এবং যেটা যথেষ্ট লাউড ক্লিয়ার সাউন্ড দেয়, যথেষ্ট ভালো বেজও দেয়। তবে বেজ দেওয়ার সাথে সাথে একটা জিনিস আপনাকে ফিল দেবে, এই যে রিয়ার পোর্শনটা, এটা গ্লাস হওয়া সত্ত্বেও এই জায়গাটা বেশ কাঁপে, যথেষ্ট কাঁপে, যেটা একটু অ্যানোয়িং ফিল দেয়, যেটা আমার কাছে ভালো লাগেনি আর কি। তবে সাউন্ড কোয়ালিটি ভালো।
স্মার্টফোনটা রান করছে ম্যাজিক ওএস 9 বেসড অন অ্যান্ড্রয়েড 15, আর এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, এবং আমাদের হাতের ভ্যারিয়েন্ট 12 256 জিবি, তবে এটা 16 জিবি ভ্যারিয়েন্টও পাওয়া যায়, সেই সাথে 1 TB 512 জিবিতেও পাওয়া যায়। স্টোরেজ টাইপ UFS 4.1। পারফরমেন্স সেকশন একদম ভরপুরভাবে দেওয়া হয়েছে, এই জায়গায় কোনো কমতি রাখা হয়নি, একেবারে ফ্ল্যাগশিপ লেভেলে আপনি পেয়ে যাচ্ছেন, সে আপনি স্টোরেজ টাইপ বলেন, সে আপনি প্রসেসর নিয়ে বলেন না কেন। তবে হ্যাঁ, এই ফোনটাতেও মানে এরকম দামি একটা ফোনেও আপনারা অজস্র ব্লোটার পেয়ে যাবেন একদম ফ্রিতেই। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, প্রচুর পরিমাণে ব্লোটার এখানে আছে, এগুলোকে বরং একটু দূর করে নিলেই আপনার আরও বেশি ক্লিন লাগবে। দেখুন, এটা দেখতে কি ভালো লাগতেছে, মোটেও একদমই ভালো লাগছে না। এমনকি এরকম দামি একটা ফোনও ওই ফিল মনে হয় না আর কি ইউআইয়ের মাঝে গেলে। তবে এটার রেজাল্ট খুবই ভালো, একদম ডে টু ডে লাইফে যখন আমরা ব্যবহার করছিলাম একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যে ধরনের পারফরমেন্স আশা করি, এইটা একেবারে ওই লেভেলেই আপনাকে ডেলিভার করতে পারবে। সে অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে মাল্টিটাস্কিং বলেন না কেন, আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন কিংবা ভারী কাজ করছেন কিংবা গেমিং করছেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে সেই ফিলটা দিতে পারবে। এইটা নিয়ে মনে হয় না খুব একটা বলার কিছু আছে আসলে। এই স্মার্টফোনটা দিয়ে পাবজিতে আমরা 120 FPS গেম প্লে করছিলাম। 120 FPS গেম প্লে করার সময় আমরা ফ্রেম রেট ঠিকঠাকভাবে পেয়েছি, একবারই শুধু আমি দেখেছিলাম 112-তে আসছিল, এছাড়া ম্যাক্সিমাম টাইমেই এটা 16, 17, 18 এর মাঝে ছিল। অ্যাভারেজে বলতে গেলে আমি হয়তো 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে বলবো এটা 115 বা 116-র মধ্যেই রাখা যেতে পারে। তবে এই টেলির যখন প্রথম আসছিল, যে লেভেলের হিট জেনারেট করছিল, ওই লেভেলে আর কি এই ফোনটার মনে হয়নি আমার, মানে একটু অপটিমাইজ হয়ে আসছে বলে মনে হচ্ছে। আমরা গেমিং টাইমে এটাতে কিন্তু রেকর্ডারও অন করে দেখেছি, তাতে করেও পারফরমেন্স আমি ড্রপ করতে দেখিনি। দু একদিন আগে রিয়েলমির একটা ফোনের রিভিউ দিয়েছিলাম, ওইটাতে আমরা দেখলাম যে গেমিং টাইমে রেকর্ডিং অন করে দিলে ফ্রেম রেট অনেকটাই ড্রপ করে, বাট এটার ক্ষেত্রে আমি ওই ধরনের সমস্যা পাইনি। খুবই স্মুথ গেম প্লে পেয়েছি পাবজির ক্ষেত্রে। এছাড়াও আমরা এখানে ট্রাই করি গেনশন ইম্প্যাক্ট সর্বোচ্চ সেটিংসে, মানে ওই 60 FPS আমি ট্রাই করি কাস্টম গ্রাফিক্সে, সেক্ষেত্রেও ফ্রেম রেট খুব ভালোভাবে ধরে রাখতে পারছে। এখানে আপনি অ্যাভারেজে 57 ধরে রাখতে পারেন শিওর শট। তাছাড়া গেমিং টাইমেও খুবই স্মুথ রেজাল্ট দিয়েছে, দু একবার মাইক্রোস্টার্টার পেয়েছি একদম অ্যাকশন মোমেন্টে গিয়ে, এছাড়া আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আর এটার কুলিং সিস্টেমটা যথেষ্ট ভালো, ফোনটা হিট জেনারেট করে, গেমিং টাইমে হালকা হিট জেনারেট করে, বিশেষ করে গেনশন ইম্প্যাক্টে গিয়ে মোটামুটি হিট জেনারেট করে, বাট দ্রুতই আবার কুল করে ফেলতে পারে। আমি সর্বোচ্চ দেখেছি এটাকে 41 ডিগ্রি পর্যন্ত আসতে। এই দুটো ভারী গেমের পাশাপাশি আমরা কিন্তু এখানে অ্যাসফল্ট 9ও ট্রাই করি, একদম স্মুথ রেজাল্ট দিয়েছিল, সেই সাথে গ্রাফিক সেশনও দারুণ পেয়েছি। অন্যদিকে ট্রাই করা হয় সিওডি, কল অফ ডিউটি মোবাইল। এই গেমগুলো তো আপনারা জানেন এমনিতেই সুপার অপটিমাইজ, এই স্মার্টফোনের সাথেও খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আপনার যদি মনে হয় আমি গেমিংয়ের জন্য এই ফোনটাকে চয়েস করবো কি না, আপনি নির্দ্বিধায় চয়েস করতে পারেন, কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই। কারণ কি, এখানে এসে আমি বলবো, আপনি যখন কম্পেয়ার করবেন ভিভো X200, ওগুলোও পাওয়া যায় মনে হয় ওই 73,000 টাকায়। আবার আপনি কম্পেয়ার করতে পারেন গ্যালাক্সি S24, ওটাও পাওয়া যায় মনে হয় 73-74 হাজার টাকায়। তো তখন কিন্তু এই ডিভাইসটার এই পারফরমেন্স সেকশনটা এগিয়ে থাকবে এবং তাদের চাইতে গেমিংয়ে অবশ্যই ফার বেটার রেজাল্ট দিবে। শুধু পারফরমেন্স না, ব্যাটারিটাও কিন্তু বড়সড় আছে। এই স্মার্টফোনে ব্যাটারি রয়েছে 7200 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি, দ্যাটস ওয়াই এই স্মার্টফোনের মাঝে এত বড় ব্যাটারি দেওয়া গেছে। আর 90 ওয়াটের চার্জার রয়েছে। আই নো 120 ওয়াট হলে অনেকে হয়তো বেশি খুশি হয়ে যেতেন, তবে আমার মনে হয় এই চার্জারটাও স্ট্যান্ডার্ড যখন কিনা ব্যাটারিটা এরকম সাইজ দাঁড়ায়। ব্যাটারি যেমন বড়, ব্যাকআপও তেমন বড়ই পাবেন। এই ফোনটা দিয়ে আমরা যখন হেভি ইউজেসেও ছিলাম, তখনও দেখছিলাম 8.5 ঘন্টা প্লাস এটা এসুটি দিচ্ছে, প্রায় 9 ঘন্টার কাছাকাছি এসুটি দিচ্ছে। ব্রাইটনেসের একটা ম্যাটার করতে পারে, ব্রাইটনেস হয়তো আরও বেশি রাখলে আর একটু কম পেতে পারেন। আমার যা মনে হয় যারা হেভি ইউজার আছেন, তারাও এই ফোন দিয়ে সারাদিন চালানোর পরেও গিয়ে দেখবেন 35%-এর মতো অবশিষ্ট থাকছে, যেটা খারাপ না। গেমিং টেমিং যারা করবেন তাদের জন্য এটা একটা সুবিধা দেবে ডেফিনেটলি। চাইনিজ ভ্যারিয়েন্টের অনেক ফোনেই আমরা এই জাতীয় সমস্যা ফেস করেছি, যে নেটওয়ার্ক রিসিপশনের সমস্যা কিংবা কোনোটা আবার ওই যে ম্যাপিংয়ের সমস্যা করে, আবার নোটিফিকেশনের সমস্যা করতে পারে। তবে অনারের এই ডিভাইসটাতে কিন্তু এই জাতীয় সমস্যা আমি ফেস করিনি এখন পর্যন্ত। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, সেগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে। তো এটাই ছিল আপনাদের অনার GT Pro। যারা একটু প্রো ফোন কিনতে চান, ফ্ল্যাগশিপ কিলার, ট্রু ফ্ল্যাগশিপ কিলার, তারা কিন্তু এরকম প্রাইস পয়েন্ট থেকে এই ডিভাইসটাকেও দেখতে পারেন। আপনার ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, অন্যদিকে কি বলে পারফরমেন্স, সব জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে গুরুত্ব দেওয়ার ওরা ট্রাই করছে। বাট মেনলি ফোকাস এখন আমি বলবো এটা পারফরমেন্সের দিকেই বেশি আছে, আর ব্যাটারিতেও একটু বেশি আছে। তো আপনার সাথে যদি ম্যাচ করে দিন দেখতে পারেন। আর কিছুদিন ওয়েট করলে, মাত্রই তো 1 সপ্তাহ হলো আসছে এই ফোন, আর কিছুদিন ওয়েট করলে এটার দাম কম বেশি ওর, তার জন্য ওয়েট করতে পারেন। কারেন্ট প্রাইস জানার জন্য নিশ্চয়ই SMS গ্যাজেটে যোগাযোগ রাখবেন, ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন সব কিছু মেনশন করা আছে। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।